ওকে, রেকর্ডিং অন করছি। আমি স্লাইডটা একটু অন করি। সবাইকে স্বাগত আজকে বাংলা ক্লাসে। স্যার স্ক্রিনটা ব্ল্যাক দেখা যাচ্ছে। আসবে আসবে, একটু তোমার ওখানে একটু ভালো লাগবে। এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, সবাইকে ইয়েস স্যার। স্বাগত আজকের অ্যাডভান্স কোচিং ফর্মের পক্ষ থেকে বাংলা ক্লাসে। আমি মোহাম্মদ হাসান ইয়াকুব, তোমাদের বাংলা শিক্ষক। আজকে আমাদের ভাষা ও বাংলা ভাষার উপর লেকচার 2 নাম্বারটা হবে। দেখো, আজকে আমরা ক্লাস শেষে যে অংশটা শিখবো, ক্লাসের শেষে আমরা যে অংশটা শিখবো, আজকে আমাদের পাঠ হচ্ছে ভাষা ও বাংলা ভাষা লেকচার 2। ঠিক আছে, আজকে শিক্ষণ ফল আমরা ক্লাস শেষে যে অংশটা জানতে পারবো সেটা হচ্ছে, প্রথমত আমরা জানতে পারবো, এই অংশটা একটু মাঝে মাঝে একটু হ্যাং করে। গত ক্লাসে লেকচার আশা করি সবাই বুঝেছিলেন। আজকে আমাদের এই টেকনিক্যাল প্রবলেম আছে, আমার এটাতে ল্যাপটপে একটু টেকনিক্যাল প্রবলেম করে। ফোল্ডার গুলো খুলে আছে তো। হ্যাঁ, আমাদের শিক্ষণ ফলে প্রথমে আমরা শিখবো মাতৃভাষা ও বাংলা ভাষা সম্পর্কে জানতে পারবো। আজকের ক্লাসে আমরা ক্লাস শেষে মাতৃভাষা ও বাংলা ভাষা কি এটা জানতে পারবো। এরপর জানতে পারবো উপভাষা ও প্রমিত ভাষার সংজ্ঞা ও পার্থক্য। ঠিক আছে, উপভাষা কি বা আঞ্চলিক, উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। এবং প্রমিত ভাষা কি, প্রমিত ও উপভাষার মধ্যে পার্থক্য। এরপরে জানতে পারবো কথ্য ভাষা, ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা ও পেশাগত ভাষা সম্পর্কে। কথ্য মানে কথ্য ভাষা, ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা, পেশাগত ভাষা এ সম্পর্কে জানতে পারবো। তারপর আমরা জানবো দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে আমরা যেটাকে চিনি। আমরা ইংরেজি শব্দটাকে বেশি পরিচিত। আমরা যদি বলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তখন সহজে বুঝতে পারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে ইংরেজিকে বোঝানো হচ্ছে অথবা বিদেশি কোনো ভাষাকে বোঝানো হচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে দ্বিতীয় ভাষা, তখন আমাদের কাছে কেমন যেন অপরিচিত মনে হয় শব্দটা, ঠিক না? ইয়েস স্যার। হ্যাঁ, এরপর আসো সাধু ও চলিত ভাষার সংজ্ঞা ও পার্থক্য সম্পর্কে জানতে পারবো। দেখো, আজকে আমাদের শিখন ফলের মধ্যে হচ্ছে টপিক এগুলো 1 2 3 4 5। মূলত এগুলো সবগুলো হচ্ছে ভাষা রূপ বৈচিত্র্য। আমরা প্রথমে মাতৃভাষা বাংলা ভাষা সম্পর্কে একটু জানবো, আর বাকি সবটা হচ্ছে, বাকি 4টা হচ্ছে ভাষার রূপ বৈচিত্র্য। ভাষা যে বিভিন্ন ক্যাটাগরির হয়, যেমন উপভাষা ও প্রমিত ভাষা 2 ধরনের রূপ। কথ্য ভাষা, ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা, পেশাগত ভাষা, এটা এখানে অনেক ধরনের রূপ আছে। দ্বিতীয় ভাষা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা রূপ ভাষা। সাধু ভাষা আরেকটা রূপ, চলিত ভাষা আরেকটা রূপ। আধুনিক যেটা আমরা প্রমিত ভাষা, চলিত ভাষায় কথা বলি। এখানে উপভাষিক এলাকা আমরা দিচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, মাতৃভাষা ও বাংলা ভাষা, ভাষা ও বাংলা ভাষার উপযোগী। মাতৃভাষা বাংলা ভাষা কি দেখো, মাতৃভাষা হচ্ছে অর্থ মায়ের ভাষা। অর্থাৎ আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা। আচ্ছা, জন্মের পর থেকে এটা একটু নোট রাখো, মাতৃভাষা কি, আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তা হচ্ছে আমাদের মাতৃভাষা। এখন একটু মনে রাখো যে আসলে আমরা যে মাতৃভাষা বলছি, আমি আমার মায়ের কাছে জন্ম নিয়েছি। অনেকের আছে না, অনেকে জন্মের পরে মাকে হারিয়েছে, অনেকে জন্মের পর মায়ে মারা গেছে। ওই একটা ছোট বাচ্চা এই ছোটবেলা থেকে বড় হয়েছে বাবার কাছে, অথবা ছোটবেলা থেকে বড় হয়েছে দাদির কাছে বা ফুফির কাছে, অথবা অন্য কোনো মহিলার কাছে, অথবা কোনো এতিমখানায়। তার মানে তার কি মাতৃভাষা নেই? সে তো মাকে পায়নি, আছে তার মাতৃভাষা। ইয়েস স্যার আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে শুধু যে মাতৃভাষা বলতে মায়ের কোলে শিখা ভাষা তা নয়। অর্থাৎ জন্মের পর থেকে যাকে আমরা কাছে পাই, যে আমাদেরকে সবকিছু শিখিয়ে দেয়, সে হচ্ছে আমাদের মা। মা আমাদের সবথেকে কাছে থাকে। কিন্তু অ্যাক্সিডেন্টলি, দুর্ঘটনাবশত কারো যদি মা না থাকে, সে অন্য কোনো মহিলার কাছে ভাষাটা শিখছে, অথবা অন্য কোনো পুরুষ বাবা বা চাচা বা কারো কাছে সে এই বিষয়গুলো শিখছে। তবুও আমরা তাকে
তাকে যে শিখাচ্ছে কিন্তু মায়ের স্নেহ দিয়ে তাকে শেখানো হচ্ছে। একটা ছোট বাচ্চা মাকে হারিয়েছে, তার মানে সে বাকি অংশটুকু যার থেকে শিখছে সেও ওই অংশটুকু মায়ের স্নেহ থেকে পাচ্ছে। মানে তাকে তার বাবা শিখাচ্ছে, তাও মায়ের স্নেহ দিয়ে শিখাচ্ছে। মা কিভাবে আদর করে শিখাবে ওইভাবেই শিখাচ্ছে। আদর করে। শিক্ষক শিখাচ্ছে তাও আদর করে শিখাচ্ছে। এভাবে করে আমরা যে ভাষাটা শিখে উঠি মায়ের কাছ থেকে অথবা আমাদের নিকটাত্মীয়ের কাছ থেকে, ছোটবেলা থেকে আমরা যে ভাষাটাকে অর্থাৎ আ ১ম দিকে একদম শুরুতে আমরা যে ভাষাটা অন্যভাবে বলা যায়, এখানে বলছে অন্যভাবে বলা যায় শিশু ১ম যে ভাষা শেখে তাই তার ১ম ভাষা বা মাতৃভাষা। এবার আসো মাতৃভাষাকে আমরা কি বলতে পারি? ১ম ভাষা। ঠিক আছে? যেহেতু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছি অন্য যে ভাষা দিয়ে আমি চাকুরি বা অন্য কোথাও আরেকটা ফ্যাসিলিটি পাওয়ার যোগ্য ওটাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার নিজের ভাষার পরে আমরা অন্য ভাষার উপর যখন জোর দেই, তখন ওটাকে আমরা বলি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার দেখো ভাষা রূপ বৈচিত্র্য। হ্যাঁ, ভাষার রূপ বৈচিত্র্য। ভাষা কি ধরনের রূপ হয়ে থাকে? আমরা দেখতে পাই যে উপভাষা বা আঞ্চলিক ভাষা। প্রথমত ভাষার রূপ বৈচিত্র্যের মধ্যে আমরা ক তে পাচ্ছি উপভাষা বা আঞ্চলিক ভাষা। তাহলে উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। যারা একই ভাষা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। দেখো, যারা একই ভাষা ব্যবহার করে তাদেরকে বলা হচ্ছে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। এখানে দেখো, যারা বাংলা ভাষায় কথা বলে তারা সকলে বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলের বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা বা আঞ্চলিক ভাষা। দেখো তাহলে আমরা এই অংশটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো? যারা একই ভাষা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভা- ভাষিক সম্প্রদায়। তাহলে এই অংশটা তোমাদের জানতে হবে। যারা একই ভাষায় কথা বলে তাদেরকে কি বলে? ভাষিক সম্প্রদায়। মনে থাকবে, একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাষিক সম্প্রদায় কাদেরকে বলে? যারা একই ভাষায় কথা বলে। একটু নোট করো। যেমন চিটাগং সব মানুষ একটা ভাষায় কথা বলে। এটা হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। চট্টগ্রামের নিজস্ব একটা আঞ্চলিক ভাষা আছে। নোয়াখালীর একটা ভাষা আছে। আমি নিচে অনেকগুলো উদাহরণ দিয়েছি দেখবে ওই বিভিন্ন অঞ্চলের। এবার আসো আমি আবার দেখছি, বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা সকলে বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলের বাংলা আবার এক নয়। যারা বাংলা ভাষায় কথা বলে এরা সবাই এই বাংলা ভাষাভাষী, তবে সবার ভাষা এক নয়। যেমন আমরা বাংলা ভাষা, আমি এখন শুদ্ধ ভাষায় কথা বলছি। সকল মানুষ এই শুদ্ধ ভাষা এটাকে বলেছে প্রমিত ভাষা। আমি যে যে শব্দে কথা বলছি এখন, এটা হচ্ছে প্রমিত ভাষা। এখন এই ভাষা কিন্তু সকল মানুষের পরিচিত। এটার সাহায্যে আমরা একে অপরের সাথে কথা বলি বা বিভিন্ন অঞ্চলের মানুষ, আমরা যেহেতু চিটাগং এর মানুষ যদি তার আঞ্চলিক ভাষায় কথা বলে, সিলেটের মানুষ যদি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের এই দুই জনের কথা বুঝবে না। বা রংপুরের ভাষা, বিভিন্ন অঞ্চলের ভাষা আছে। এখন এই ভাষাগুলো অঞ্চল ভেদে অনেকে বুঝে না। তো না বুঝার জন্য এই বিভিন্ন ভাষাভাষী মানুষ একটা নির্দিষ্ট ভাষাকে নির্দিষ্ট ভাষায় কথা বলে অন্যকে বোঝানোর জন্য। ওইটাকে বলা হচ্ছে প্রমিত ভাষা বা আধুনিক ভাষা। যে ভাষায় আমি এখন কথা বলছি। কিন্তু এই ভাষা ছাড়া আমাদের প্রত্যেকের মায়ের মায়ের কোল থেকে আমরা একটা ভাষা শিখি। মায়া যেখানে জন্মগ্রহণ করেছে, এই কথা বলছি কাজী তাওসিফ। যারা বাংলা ভাষা কথা বলে তারা সকলে বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলে বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা বা আঞ্চলিক ভাষা। আচ্ছা। ভৌগোলিক ব্যবধানের কারণে অর্থাৎ চিটং এর দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে চিটং, দেখো চিটং এর এখান থেকে এই অংশ থেকে আস্তে আস্তে উত্তর অঞ্চল থেকে আস্তে আস্তে দক্ষিণে গেলে মানুষের ভাষা অরিজিনাল চিটাগং, ওদের ভাষা আরো বেশি গাঢ়। বারবার একটা কিছুটা ভাব আসে। যেহেতু এখানে আগে রোহিঙ্গারা বসবাস করতো বা আগে বার্মিজরা ছিল এই অঞ্চলে, তখন আরাকান আরাকান বলে দাবি করা হতো চিটাগংকে। এখানকার মানুষের এখানে আবার মগরও ছিল, যেখানে শায়েস্তা খান চিটং থেকে মগদের বিতাড়িত করেন। কিন্তু মগদের ভাষার এই নমুনাটা এই চিটং এর মধ্যে রয়ে গেছে। তারা এই অঞ্চলে ওই ভাষায় কথা বলে। যে চিটগানিয়ান দক্ষিণ অঞ্চলে কিন্তু এই ভাষাটা অনেক বেশি গাঢ়, তুমি বুঝবে না। কিন্তু আস্তে আস্তে যখন এদিকে চলে আসে, উত্তর দিকে চলে আসে মানুষগুলো, তখন তাদের ভাষাটা আস্তে আস্তে বোধগম্য হয়ে যায়, মানুষ বুঝতে পারে। কিন্তু আবার এই উত্তর দিক থেকে আস্তে আস্তে যখন তুমি ফেনী, নোয়াখালী এই অঞ্চলে দিয়ে যাবে, এদের ভাষা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। মিরসরাই থেকে শুরু, সীতাকুণ্ড, মিরসরাই, এদের ভাষাটা কি নোয়াখালী ভাব। বেলাল হোসাইন,
নোয়াখালী ভাব। আস্তে আস্তে তুমি যখন আবার কুমিল্লার অঞ্চলে দিবে, কুমিল্লার এই কুমিল্লার যে অংশটা ফেনীর সাথে লাগানো, তাদের ভাষার একটা টিউন, তারপর আবার যখন আস্তে আস্তে আরো সামনের দিকে যাবে তখন ভাষা চেঞ্জ হয়ে যায়। এখানে কিছু উদাহরণ দিয়েছে, দেখো কিছু উপভাষিক এলাকা অঞ্চল দিয়েছে, কিছু উপভাষা দিয়েছে এখানে, যেমন উপভাষার নমুনা দিয়েছে খুলনা যশোর। খুলনা যশোরের ভাষা হচ্ছে একজন মানসির দুটা ছাওয়াল ছিল। সবাই শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। হ্যাঁ, এগুলো জি একটু স্যার। নোট করবে। আঞ্চলিক ভাষা বা উপভাষা তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস হ্যাঁ, স্যার। এটার ইংরেজি শব্দ হচ্ছে ডায়ালেক্ট। পাশে একটু লিখে রাখো, DIALECT, ডায়ালেক্ট। তোমাদের আসতে পারে যে ডায়ালেক্টের বাংলা কি? DIALECT, ডায়ালেক্ট। তোমাদের পাঠ্য বইয়ে আছে, পাঠ্য বইটা একবার পড়বে, পাঠ্য বইয়ে এগুলো কিন্তু ইংরেজি শব্দটা দেওয়া আছে, একবার পড়বে। আমি এখানে একটু কালারিং করে দিয়েছি যাতে তোমাদের পাঠ বিষয়টা আকর্ষণ লাগে, ওই জন্য। এখানে আকর্ষণ লাগছে নাকি পাঠ্য বইয়ে আকর্ষণ লাগে, কোনটা? এখানে। কালারিংটা ভালো লাগছে। ইয়েস স্যার। আমি ওখান থেকে হয়তো গুরুত্বপূর্ণ টপিক গুলো এখানে তুলে এনেছি এবং সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, যাতে সহজে বুঝতে পারো। তবে একবার পাঠ্য বইটা আরেকবার দেখবে ভালো করে, আমি যখন পিডিএফ ফাইলটা দিব, হোমওয়ার্কটা। দেখো এখানে বলছে একজন মানুষের দুটো ছাওয়াল ছিল। আমি শুদ্ধ ভাষায় বলি, বলছে একজন মানুষের দুটো ছেলে ছিল। ঠিক আছে, দুটো ছেলে ছিল, একজন মানুষের দুটো ছেলে ছিল, এটা হচ্ছে প্রমিত বাংলা। এখন প্রমিত বাংলাকে, প্রমিত বাণী একদম শুদ্ধ উচ্চারণে, যেটাকে আধুনিক বাংলা বলা হচ্ছে এখানে, ওইটাকে বিভিন্ন অঞ্চলে দেখো বলছে একজন মানুষের দুটো ছাওয়াল ছিল। একজন মানুষের দুটো ছাওয়াল ছিল। এরপর বগুড়া বলছে একজনের দুই বেটা ছিল, বেটা ছইলা ছিল। ছইল মানে ছেলে, ছাওয়াল মানেও ছেলে। এরপর রংপুর বলছে একজন মানুষের দুই কন্যা বেটা ছিল। ঢাকা বলছে একজন মানুষের দুইটা পোলা ছিল। বুঝছো? এরপরে ময়মনসিংহ বলছে একজনের দুই পুতা ছিল। সিলেট বলছে এক মানুষের দুই পুয়া ছিল। চট্টগ্রাম বলছে এগুয়া মানুষের দুয়া ফুয়া আছিল। নোয়াখালী বলছে একজনের দুই পুতা ছিল। তোমরা বুঝতে পেরেছো আঞ্চলিক ভেদে ভাষাগুলোর নমুনা? জি স্যার। Yes, sir. দেখো একটা জিনিস খেয়াল করেছো, কোনো না কোনো জি, স্যার। জায়গায় একটা চেঞ্জ থাকে প্রত্যেক। এখানে আমি একটু কথা বলবে না কাজী আথার? 1 2 3 4 মোট এখানে আটটা আমাদের 8টা ডিস্ট্রিক্টের ভাষা আমি নিয়েছি। 8টা ডিস্ট্রিক্টের ভাষা 8 রকম। এখানে দেখো একটার সাথে আরেকটার মিল নেই, কোনো না কোনো জায়গায় চেঞ্জ আছে। কিন্তু প্রমিত ভাষা বলছে একজন মানুষের দুটো ছেলে ছিল। বুঝতে পেরেছো? এবার আসো আমরা দেখো প্রমিত ভাষা নিয়ে আমি আলোচনা করেছি একটু আগে, যেটা বললাম যে একজন মানুষের দুটো ছেলে ছিল। অর্থাৎ আমি এই যে 8টা অঞ্চলের কথা বলেছি, 8টা অঞ্চলের 8 রকম আমি কথা বলে বোঝাতে পারবো না, তখন তাদেরকে বোঝানোর জন্য আমি একটা শুদ্ধ ভাষা প্রয়োগ করব। এখন দেখো চট্টগ্রামের মানুষকে আমি যদি সিলেটের ভাষায় বা নোয়াখালী ভাষায় কথা বলি, সে বুঝবে না। তখন আমি তাকে বলতে হবে প্রমিত ভাষায়, কারণ প্রমিত ভাষা সবার জানা বাধ্যতামূলক, এটা বইয়ের ভাষা। ঠিক আছে, এখানে আমরা ওই বইয়ের ভাষাকেই আমরা বলছি প্রমিত ভাষা। বই আমরা যে বই, অফিস আদালতে যে ভাষাগুলো ব্যবহার করছি, এ বলছে একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। দেখো আমাদের বাংলা ভাষার উপভাষা। ওয়ালাইকুম সালাম। যারা দেরিতে জয়েন করেছে তারা জাস্ট ক্লাসে জয়েন করো, কথা বলার প্রয়োজন নেই। যতটুকু এসেছে এখান থেকে জয়েন করো। আমি ক্লাস শেষে এই পিডিএফ ফাইলটা দিব, তবে খাতা কলম সামনে রাখবে। অনেকে অনেক দেরি করেছে, রিজনটা কি? এখনো জয়েন করছে সবাই? অভি নিজেকে মিউট রাখো, সবাই মিউট রাখো নিজেকে। দেখো আমরা দেখছি আঞ্চলিক ভেদে ভাষাগুলো, তোমাদের যাতে ক্যামেরা অন করা যায় সবাই ক্যামেরা অন রাখবে। যদি মনে করো যে ক্যামেরা অন করা দরকার আছে, ক্যামেরা অন করলে আমরা একটু কনসেন্ট্রেশন পাই, যদি অন থাকে ভালো। হ্যাঁ, একই ভাষার আমরা এখানে বলছি। দেখো আমরা দেখো একটু আগে 8টা জেলার ভাষা দেখেছি। কি রে সবাই এত দেরিতে জয়েন করছে কেন? স্যার আসলে আমরা আগের ইংলিশ ক্লাসটা এতক্ষণ পর্যন্ত হচ্ছিল। ওহো, তো তোমরা তোমাদের জানো বাংলা ক্লাস 4টায়? আমি তো ক্লাস শুরু করে দিয়েছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। যারা জয়েন করেছে, আমাদের ক্লাস কিন্তু একটা পৃষ্ঠা আমরা শেষ করে ফেলেছি, এখন নেক্সট পেজে এসেছে। দেখেছো কিনা যারা তৈরি? একটু একটু অপেক্ষা করো। শুনো, আমি একটু প্রিভিয়াস পেজে আবার যাচ্ছি। যারা একটু দেরিতে আসো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। শুনো, আমরা প্রথম পেজ Yes, sir. যারা যারা স্যার, এখন আমি এসেছো, নিচ্ছি হ্যাঁ স্যার, যারা আমি স্যার নিচ্ছি ওয়েট করো, আগে আমার কথাটা শেষ করতে দাও। যারা এখন এসেছো তারা স্ক্রিনশটটা নিয়ে নাও, আর সবাই নিজেকে মিউট রাখো, অবশ্যই নিজেকে মিউট ওকে স্যার ওকে স্যার হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা পড়ানো হয়ে গেছে, তোমরা একবার বুঝে নিবে ভালো করে। এটা কঠিন না, আমার পার্ট শেষ। আর আমি ক্লাস শেষে আজকে লেকচারের ভিডিওটা দিয়ে দিব ওখানে, বুঝেছো কিনা? যারা মিস করেছো ভিডিওটা দেখে নিবে। হাসান ফাহমি, স্যার এটা ভুলে থাক স্যার। আচ্ছা ভুলে যেন মাউস, ভিডিওটা কি রেকর্ডটা কি আপনি গ্রুপ ইয়াতে দিবেন ফেসবুকে? আমি রেকর্ডিংটা ফেসবুকে দিব, তবে এখানে দুইটা রেকর্ডিং এর মধ্যে একটা থাকবে। কেননা কোনটা থাকবে আমরা বলবো না, কারণ তোমরা ক্লাসে মনোযোগী থাকবে, নতুবা তোমরা ক্লাসে মনোযোগ থাকবে না। যে কোনো এখানে জুমের দুইটা অংশ থেকে যে কোনো একটা অংশ ভিডিও আপলোড করা হবে। এই জন্য তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোট অবশ্যই সবার সামনে খাতা থাকবে, সবাই নোট করবে তোমাদের বোঝার জন্য। ওকে, আমি নেক্সট পেজ যাচ্ছি। এখন আসো একটু আগে প্রমিত ভাষা, আমার বইয়ের ভাষা, যেহেতু আটটা ভাষা, দেখো আটটা ভাষা 8 রকম। তাহলে কথা বলতে চাই, তাহলে আমাকে রকমের বলতে হবে, নতুবা তারা বুঝবে না। কিন্তু এই সবাইকে বোঝার জন্য আমার আলাদা একটা ভাবছে প্রমিত ভাষা, মানে আধুনিক ভাষা। একই ভাষা, একই ভাষার উপভাষা বোধগম্য। উপভাষা মানে আঞ্চলিক ভাষা, একটা অঞ্চলের ভাষা দিল। কিন্তু আমরা সবাই বাঙালি হওয়ার কথা বাংলা ভাষায়, আমরা সবাই বাই করছি। সবাই নিজেকে মিউট করো। আমরা কি বাংলায় কথা বলছি? আমরা বাংলায় আঞ্চলিক ভাষায় কথা বলছি। সাবির বিনতে আসসালামু আলাইকুম স্যার তোমরা এখন আমার ক্লাস হচ্ছে 4টায়। তোমরা দেরিতে এসেছো, আমাকে সালাম দেওয়ার দরকার নেই, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করো, কোনো কথা বলার প্রয়োজন নেই। আচ্ছা, বলছে একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। যে আমাদের বোধগম্য মানে বোঝা যায় না, একই ভাষা, যেমন বাংলা ভাষার কথা দেখো, আমি 8টা জেলার ভাষা দিয়েছি, 8টাই হচ্ছে বাংলা ভাষা, কিন্তু 8টা 8 রকমের আঞ্চলিক ভাষা। কাজী আধার, তোমরা মাউসে ক্লিক করবে না, মাউসে ক্লিক করলে এখানে লেখা হয়ে যাচ্ছে। তোমরা জাস্ট নিজেকে মিউট রাখো। আমি দেখি এখন নিজেকে মিউট করে নি কেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাই প্রয়োজন ছাড়া নিজেকে আনমিউট করবে না। ওকে, তাহলে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলোর আঞ্চলিক ভাষাভাষী মানুষদেরকে বা উপভাষার এই মানুষগুলোকে আমি যদি কিছু বলতে হয়, তাহলে আমাকে শুদ্ধ ভাষায় বলতে হবে। একজন চিটাগনিয়ানের সামনে এসে আমি যদি রংপুরের ভাষায় কথা বলি, সে বুঝবে না। তাকে আমি কথা দিয়ে বুঝাতে হবে প্রমিত ভাষায়, বইয়ের ভাষায় কথা বলতে হবে, তাহলে সে আমার কথাটুকু বুঝবে, যদিও নিজে প্রমিত ভাষায় কথা বলতে না পারুক, কিন্তু আমার কথাটা বুঝবে। এই জন্য প্রমিত ভাষা সকল মানুষকে বোঝানোর জন্য এই প্রমিত ভাষা আবিষ্কার হয়েছে। এই জন্য একটি উপভাষাকে বলছে, একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপী হলো প্রমিত ভাষা। সবাই একটু নোট রাখো। এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপী হলো প্রমিত ভাষা। আমাদের এই অঞ্চল ভেদে সকল ভাষার মধ্যে যে একটা অঞ্চলের ভাষাকে প্রমিত ভাষা হিসেবে নেওয়া হয়েছে, যেটার ভাষা মোটামুটি মানুষ বুঝে। বুঝেছো কিনা? ব্যাকরণবিদরা, ভাষাবিদরা দেখলো যে বাংলাদেশের জেলার মধ্যে যে সকল ভাষাভাষী মানুষ আছে, তাদের মধ্যে যাদের ভাষা সবচেয়ে বেশি বোধগম্য, ওদের ভাষাকে আদর্শ হিসেবে ধরা হয়েছে, আইডল ভাষা হিসেবে ধরে ওদের ভাষাকে একটু কাটছাঁট করে প্রমিত ভাষা হিসেবে বা বইয়ের ভাষাকে তৈরি করা হয়েছে। যেমন এখানে বলছে শিক্ষা, প্রশাসনিক কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, দেশের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মাধ্যমে এই ভাষারও ব্যবহার করা হয়। আমি তোমাদের বলা হচ্ছে প্রমিত ভাষা কোথায় ব্যবহার করা হয়? শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়, ব্যবসা-বাণিজ্যে ব্যবহার করা হয়, দেশের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মাধ্যমে, যেমন আমার ল্যাপটপ, মোবাইল, এসবগুলাতে কিন্তু এই প্রমিত ভাষা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? এবার আসো, আমরা তো প্রমিত ভাষা চিনেছি, ঠিক না?
এখন আমাদের জানতে হবে উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য কি। মানে আমরা নোয়াখালীর মানুষ এক ধরনের কথা বলছে, ঢাকার মানুষ এক ধরনের কথা বলছে। এদের আলাদা আলাদা ভাষাগুলোকে বলা হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। আর প্রমিত ভাষা হচ্ছে আমরা এদের ভাষা থেকে যে মানে যাদের ভাষা সবচেয়ে বেশি বোধগম্য ওই ভাষাটাকে একটু কারেকশন করে আমরা যে ভাষাটাকে তৈরি করেছি ওটার নাম হচ্ছে প্রমিত ভাষা। আর এই প্রমিত ভাষা আমরা পড়ালেখা করি। এই প্রমিত ভাষায় টিচার শিক্ষক তার শিক্ষা দিয়ে থাকেন। প্রশাসনিক কাজগুলো চলে, আইন আদালতের কাজগুলো চলে, ব্যবসা-বাণিজ্য চলে, সংবাদপত্রের নিউজ গুলো লিখা হয়। ইলেকট্রনিক ডিভাইস গুলোতে এই ভাষাটা হয়। এগুলো একটু তোমরা মাথায় রাখবে। এগুলো আমি এখানে যা বলছি এগুলোই তোমাদের কিন্তু বিভিন্ন ভাবে পড়তে হবে। তাহলে কোন সেক্টরে প্রমিত ভাষা ব্যবহার হয়? প্রমিত ভাষা সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. নেট নেট Yes, চলে sir. গেলে দিয়ে Yes, sir. Yes, sir. Yes, sir. একটু রেসপন্স করো। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য নিচে দেওয়া হলো। প্রমিত ভাষায় লিখিত রূপ থাকে, উপভাষা থাকে না। দেখো নোয়াখালী, চিটাগনিয়ান বা সিলেটের ভাষার কোনো লিখিত রূপ নেই। তোমরা দেখেছো লিখিত রূপ? কোনো লিখিত রূপ নেই। কিন্তু প্রমিত ভাষায় লিখিত রূপ আছে। যেমন আমরা এখন তোমরা খাতা কলমে লিখছো। মনে করো তোমরা কেউ চিটাগনের, কেউ নোয়াখালীর। তোমরা কি তোমাদের চিটাগনিয়ান ভাষায় লিখছো নাকি নোয়াখালীর ভাষায় লিখছো? না প্রমিত ভাষায় লিখছো? প্রমিত ভাষায়। প্রমিত ভাষায়। প্রমিত ভাষায় প্রমিত ভাষায়। প্রমিত ভাষায়। প্রমিত ভাষায়। প্রমিত ভাষায়। স্যার প্রমিত ভাষায়। And it just stop saying sir all the time. স্যার আসছে। আমার এখানে নেটওয়ার্ক সমস্যা করছিল হঠাৎ করে। কখনো করেন এরকম? আজকে হঠাৎ কি হয়েছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্যার লোডিং ওকে। সবাই স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু নিজেকে মিউট রাখো। আমি মিউট না, করে স্যার। দিচ্ছি। হ্যাঁ, ওকে। ওকে স্যার। দেখো, প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। তুমি বাংলা ভাষা যদি শিখো, যদি শুদ্ধভাবে শিখতে হয় তোমাকে চর্চা করতে হবে। বাংলা ভাষা লিখতে এখন অনেক মানুষ শিক্ষিত হয়েছে, পড়াশোনা করে। অনেকে অনার্স মাস্টার্স পাস করেছে কিন্তু তাদের বাংলা উচ্চারণ শুদ্ধ নয়। তাদের লেখার মধ্যে অনেক ভুল থাকে। তার মানে প্রমিত ভাষা কিন্তু সহজে শেখা যায় না। এটাকে আসলে চর্চা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। চর্চা মানে প্র্যাকটিস। ইংরেজিতে আমরা প্র্যাকটিস বলি, অনুশীলন করা। কিন্তু উপভাষা শৈশব থেকে প্রাকৃতিক নিয়মে অর্জিত হয়। আমরা কিন্তু প্রমিত ভাষা শিখতে হয় নিজেরা পড়ে শুনে বই থেকে শিক্ষকের সহায়তায় এভাবে করে শিখতে হয় চর্চা করে। কিন্তু আঞ্চলিক ভাষা আমরা চর্চা হয়ে যায় আমাদের ইয়া থেকে শৈশব থেকে অটোমেটিক্যালি। আমাদের জেনেটিক্যালি ওইটা শিখা হয়ে যায়। মা আমাদের সাথে আছে, মা-বাবা আমাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলছে, দাদু কথা বলছে। আমাদের বন্ধু-বান্ধব যদি আঞ্চলিক ভাষা, আমাদের পাড়া প্রতিবেশী যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, তখন ওইটা অটোমেটিক্যালি আমাদের শিখা হয়ে যায়। সবাই শুনতে পাচ্ছ? আমার কথাগুলো যদি ভাঙা শোনা যায় আমাকে একটু বলিও। যাদের ওখানে ভাঙা শোনা যাবে। তাহলে আমি বুঝবো নেটওয়ার্ক সমস্যা করছে। আচ্ছা, সবাই একটু নোট করিও। হ্যাঁ, এরপর হচ্ছে প্রমিত ভাষা শেখার বিষয়। প্রমিত ভাষা হচ্ছে শিখতে হয়, উপভাষা অর্জনের বিষয়। উপভাষা অর্জন করে নিতে হয়। অর্থাৎ আমরা শৈশব থেকে এই বার্ধক্যের মধ্যে আস্তে আস্তে অর্জিত হয়ে যায়। অন্যদের সংস্পর্শে এসে অর্জিত হয়ে যায়। কিন্তু প্রমিত ভাষা আমাদেরকে শিখতে হয়। নতুবা আমরা প্রমিত ভাষা কথা বলতে পারি না। ঠিক আছে? এবার আসো কথ্য ভাষা। আমরা এখন এতক্ষণ আমরা ১ম উপভাষা আলোচনা করেছি।
এরপর প্রমিত ভাষা আলোচনা করেছি, এরপর উপভাষা ও প্রমিত ভাষার মধ্যে পার্থক্য দেখেছি। এখন আসো কথ্য ভাষা কি। কথা বলার ভাষাকে বলা হচ্ছে কথ্য ভাষা। এখন আমরা একটু বলি, বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যে ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কথ্য ভাষা। যেমন আনুষ্ঠানিক পরিবেশ, বন্ধু, সহকর্মী বা পরিবারের সদস্যদের আলাপচারিতায় এ ভাষারও ব্যবহার করা হয়। দেখো আনুষ্ঠানিক পরিবেশে স্যার আমরা এক ধরনের কথা বলি। আরেকটু বলবেন কথ্য ভাষা কাকে বলে? উপরের অংশটা আমরা পড়ছি না, একটু এটা এমনি বুঝবে না। বলছি বিশেষ পরিবেশ ও প্রয়োজনে আমরা যে ভাষায় কথা বলি তাকে বলা হচ্ছে কথ্য ভাষা। আমি একটু ছোট্ট উদাহরণ দিই, যেমন আমরা শিক্ষকরা যখন কথা বলি ছাত্রদের সাথে, আমাদের কথা বলার স্টাইলটা থাকে একরকম। যখন আমি বক্তব্য দিতে যাই তখন আমার স্টাইলটা হয়ে যায় অন্যরকম। যখন আমি কোনো অনুষ্ঠানে যাই তখন আমার কথা বলার স্টাইল, আমি কিন্তু প্রমিত ভাষায় কথা বলছি। ধরো আমি বক্তব্য দিতে গিয়েছি, ওখানে আমি প্রমিত ভাষায় কথা বলছি। শিক্ষা দিচ্ছি, ওখানে আমি প্রমিত ভাষায় কথা বলছি। কিন্তু টিচিং দিতে গেলে শিক্ষকের ভাষা হয়ে যায় একরকম। আবার যখন একই শিক্ষক কোনো বক্তব্য দিতে যায় তখন তার ভাষা হয়ে যায় অন্যরকম। আবার একই শিক্ষক যখন কোনো অনুষ্ঠানে যায় তখন তার ভাষা হয়ে যায় অন্যরকম। মনে করো প্রমিত ভাষায় কথা বলুক, মনে করো সব জায়গায় সে প্রমিত ভাষায় কথা বলবে। যখন অনুষ্ঠানে তার এক ধরনের কথাবার্তা হবে, বন্ধুদের সাথে তার এক ধরনের কথাবার্তা হবে, সহকর্মীদের সাথে একরকম, পরিবারের সদস্যদের সাথে তার কথা বলার স্টাইল একরকম থাকবে। কিন্তু শিক্ষা কার্যক্রমে একরকম কথাবার্তার স্টাইল থাকবে। দেখো এই যে আলাদা আলাদা স্টাইলে কথা বলা, এটাকে বলা হচ্ছে আমাদের কথ্য ভাষা। প্রমিত ভাষার আরেকটা রূপ প্রমিত ভাষা, অর্থাৎ কথ্য ভাষাটা আমাদের আঞ্চলিক বা প্রমিত হতে পারে, ওইটা সমস্যা নাই। কথা হচ্ছে এই কথ্য ভাষাকে আমি যখন প্রমিত ভাষা ব্যবহার করছি, সবাই একটু মনোযোগী হও, সাউন্ড হচ্ছে একদম। সবাই কথ্য ভাষাটা বুঝো, তোমাদের প্রশ্ন আসতে পারে শিক্ষক যে ভাষায় কথা বলেন, শিক্ষক যেভাবে পাঠদান করেন ওইটাকে আমরা কি ভাষা বলবো? এটা হচ্ছে কথ্য ভাষা। শিক্ষকের একটা স্টাইল, ঠিক আছে? কথা বলার একটা স্টাইল। শিক্ষক প্রমিত ভাষায় কথা বলছেন। কিন্তু যখন পাঠদান করছেন তখন এই স্টুডেন্টদের সাথে তাকে অনেক প্রস্তুতি নিয়ে কথা বলতে হয়। যেন আমি যখন তোমাদের ক্লাস নিতে যাচ্ছি তখন আমি পুরোপুরি নিজেকে প্রস্তুত রেখে আমার কথা বলার স্টাইল আমি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনের স্টাইল আমার একরকম থাকবে। অনলাইনে আমি তোমাদের ক্লাস নিচ্ছি তখন আমি জুমে বসে তখন একরকম কথা বলব। আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাইমিং করে ওই নেট তারপরে সবকিছু মাথায় রেখে আমাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হয়, এরেঞ্জ করতে হয়। ওইভাবে কথা বলতে হয়। কিন্তু দেখো আমি যখন একটা উন্মুক্ত ক্লাস নিতে যাব তখন আমার এত ঝামেলা থাকে না। আমি ঢুকবো, বই নিবো, তোমাদের দাঁড় করাবো, কিছু প্রশ্ন তোমরা বলবে, তোমাদের কাছে ইন্টারেকশন হবে। ওখানে আমি তোমাদের সাথে এনজয় করব। কিন্তু দেখো আমাদের জুমে অত কিছু সুযোগ হয় না। জুমে আমরা জাস্ট আমাদের যতটুকু জানার অতটুকুর বাইরে আমরা এ খুব কম কথাই বলি। যদি সময় থাকে তাহলে আমরা আলোচনা করব। এটা হচ্ছে বিভিন্ন পরিবেশ, এখানে বলছে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যে ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে। আমরা শিক্ষাদান করতে যাচ্ছি, ওখানে কিন্তু আমি প্রমিত ভাষায় কথা বলছি। কিন্তু শিক্ষাদানের প্রমিত ভাষা একরকম। আমি যখন বক্তব্য দিতে যাচ্ছি, তখন আমি বক্তব্য দিতে গেলে ওইখানকার পরিবেশ অন্যরকম। তখন আমাকে ওই পরিবেশ অনুযায়ী ওই প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তার মানে আমি ওখানে আঞ্চলিক ভাষায় কথা বলব তা না। প্রমিত ভাষায় কথা বলব, কিন্তু আমার বক্তব্যের বিষয়টা হবে আমার স্টাইলে। ওইটা একটা স্টাইলে হবে। এখানে দেখো আমি আরো শিক্ষকের পাঠদান ও বক্তব্য প্রদানে বিশেষ সচেতনতা দেখা দেয়। মানে শিক্ষক যখন শিক্ষা দিতে যায় তখন একটা সচেতনতা থাকে তার মধ্যে। সে এমন কোন ভাষা ব্যবহার করে না যেটা এই স্টুডেন্টদের সাথে যায় না। শিক্ষক এবং স্টুডেন্টদের সম্পর্কের সাথে এমন কোন ভাষা যাবে না, সে ওই ধরনের ভাষা ব্যবহার করবে না। তারপরে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আ ব বক্তা চিন্তা করে আমি এমন কিছু বললে আমি একজন মানে এমন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, যে মনে করো ওই জায়গায় ডক্টর জাকির নায়েক কিংবা বড় কোনো মাপের মানুষ ওখানে দাঁড়ানো বক্তব্য মঞ্চে। এখন উনি যদি যাচ্ছে তাই উনি যা বলবে তা কিন্তু সারা বিশ্বের মানুষ শুনবে। এবং ওই কথার মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি পেলে এটা কিন্তু একটা ফেরাক হবে। এইজন্য তাদেরকে অনেক সচেতন থাকতে হয়। আমি শিক্ষক, আমি তোমাদেরকে যা জানাবো টু দ্যা পয়েন্ট এ জানাবো এবং যা সত্য তাই জানাবো। বুঝতে পেরেছি কিনা? কারণ আমার উপরে তুমি বেস করে তুমি ওইটাকে নোট করবে। অ্যান্ড আমি যদি ভুল বলি তোমার পুরো বিষয়টাই ভুল যাবে। তোমাদের প্রশ্ন থাকবে, তোমাদেরও প্রশ্ন থাকবে। এই প্রশ্নের উত্তরগুলোকে আমাকে এমনভাবে দিতে হবে যেগুলো সত্যি, মানে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু আমি যেটা জানবো না সেটা তোমাদেরকে জানিয়ে দিব যে এই অংশটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। যদি এই এমন কিছু বিষয় জিজ্ঞেস করেছো, ওই মুহূর্তে আমি বলতে গেলে হয়তোবা ভুল হতে পারে বা আমাকে দেখতে হতে পারে যে ওই হিস্ট্রিটা কি। মনে করো তুমি আমাকে বলো ১৯৪৭ সালে কি হয়েছিল? অমুক ব্যক্তি নাকি মারা গিয়েছে। তো আমি আমি তো ওই জিনিসটা হয়তো আমি হিস্ট্রির ওই বিষয়টা আমি জানি না। তোমাকে বলব ঠিক আছে আমি হিস্ট্রিটা দেখে তোমাকে আমি সিউর হয়ে জানাবো। আমি হুট করে বলে দিব না হ্যাঁ, হ্যাঁ আমি তুমি যেটা বলেছো সেটা সত্য তোমার জন্য। না।
এটা শিক্ষকের জায়গা থেকে আমাদের থাকতে হবে পিওর, যে আমরা যা বলবো সচেতন ভাবে বলবো, কারণ আমরা যা বলবো তোমরা ওইটাই রিসিভ করবে, এবং ওইটা হইতে হবে একদম সায়েন্টিফিক ম্যাথমেটিক্যাল একদম টার্মগুলো। এবার আসো ব্যক্তি ভাষা। তোমরা কথ্য ভাষা বুঝেছো? কথ্য ভাষা হচ্ছে প্রমিত ভাষার বিশেষ বিশেষ পরিবেশ ও প্রয়োজন অনুসারে ব্যবহার। ঠিক আছে? আমি সংক্ষেপে বলছি, বিশেষ বিশেষ